প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। 1 ডিসেম্বর রোববার দেওয়া ওই রায়, বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে 24 জন নিহত হন, আহত হন শতাধিক। মামলা হয় মতিঝিল থানায়। 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার মামলার তদন্ত নতুনভাবে শুরু করে। 2008 সালে এ মামলায় প্রথমে 22 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের তদন্ত বিভাগ সিআইডি। পরে আওয়ামী লীগ সরকার আমলে অধিকতর তদন্ত হয়। এরপর তারেক রহমান সহ আরও 30 জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। 2018 সালের 10ই অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 রায় দেন। সব মিলে 49 জনকে সাজা দেওয়া হয়েছিল। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ 19 জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বিচারিক আদালতের রায়ে যে 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল, তাদের সবাই ছিলেন সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তা। এর একজন হলেন তৎকালীন ডিএমপির কমিশনার। পরে তিনি 2004 সালের 16 ডিসেম্বর পুলিশের আইজি হন। আমাদের আজকের অতিথি তিনি, জনাব আশরাফুল হুদা। আপনাকে স্বাগত। গত 13-14টি বছর যে নির্যাতন, বৈষয়িক, মানসিক এবং সর্বোপরি সামাজিক নির্যাতনের ভিতর দিয়ে আমার দিনগুলো অতিবাহিত হয়েছে, তারপরে 1 ডিসেম্বরে এই মামলার বিচারের রায়ের প্রাপ্তির পর স্বাভাবিক কারণেই আমি অনেক আনন্দে উদ্বেলিত এবং সে কারণে আমি প্রথমেই শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ তাআলার দরবারে। 36শে জুলাই এর ছাত্র জনতার গণ আন্দোলনের ফলশ্রুতিতেই এই ন্যায় বিচারটি আমি আজকে পেয়েছি। সেই কারণে আমি ওই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন ছাত্র জনতা, তাদের প্রত্যেককে আমি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। পরিশেষে এই আন্দোলনে ছাত্র জনতার মধ্যে যারা শাহাদত বরণ করেছেন, আমার আজকের এই মামলার 13 বছর নির্যাতনের পর যে মুক্তি আমি পেয়েছি, আমার এই মুক্তি ওই সকল শহীদদের জন্য উৎসর্গ করছি। আশরাফুল হুদা, আপনার এই যে নিপীড়ন নির্যাতনের শিকার হলেন দীর্ঘ 13-14 বছর, আপনার প্রতি আমাদের সহানুভূতি, সহমর্মিতা সব রইল। আমরা আপনার সাথে এখন সরাসরি আলোচনায় যেতে চাই। 2005 সাল পর্যন্ত আপনি পুলিশের আইজি ছিলেন। কিভাবে 21শে আগস্টের মামলার আসামি হলেন আপনি? 21শে আগস্ট ওই দিনটিতে সকাল পর্যন্ত আমি ছিলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার। যুক্তরাষ্ট্রের হাওয়াইতে এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ ইনস্টিটিউশনে আমেরিকান এম্বাসি কর্তৃক প্রদত্ত একটি প্রশিক্ষণে যাচ্ছিলাম সেদিন সকালবেলা। এই প্রশিক্ষণটি নির্ধারিত হয়েছিল, এটার প্রসেসটা চলছিল প্রায় 2-3 মাস যাবৎ। সরকারি সিনিয়র অফিসারদের কোথাও যেতে হলে এরকম সময় লাগে, বিশেষ করে এই সমস্ত জিনিস প্রসেস করতে। 2-3 মাস প্রসেস হওয়ার পর ফাইনালাইজ হলো এবং আমেরিকান এম্বাসি থেকে আমি টিকিট পেলাম 18 তারিখে এবং সেই টিকিটটাতে নির্দিষ্ট করে বলা ছিল যে 21 তারিখের সকালে আমাকে রওনা হতে হবে হাওয়াইয়ের উদ্দেশ্যে। ঠিক একইভাবে আমি জিও হয়েছিল, যেটা গভর্নমেন্ট অর্ডার হয়েছে, সেই জিওতেও এই দিন তারিখ নির্ধারিত ছিল। সেই কারণে আমি যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম এবং ওই দিনই আমি আবার যাওয়ার দিন আমি একটা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসাবে একটা অফিস অর্ডার করি, যাতে আমি বলি যে আমি এই কোর্সের জন্য বিদেশে যাচ্ছি এবং আমার অ্যাবসেন্সে, অর্থাৎ আমার অনুপস্থিতিতে তখন যে অ্যাডিশনাল কমিশনার ছিলেন জনাব মিজানুর রহমান, তিনি কমিশনারের দায়িত্ব থাকবেন। এই চিঠির কপি কিন্তু সব জায়গায়, যেখানে কনসার্ন, সব জায়গায় দেওয়া হয়েছে। এই করার পরে আমি সেদিন চলে যাই। আপনার ফ্লাইট কটায় ছিল? আমার ফ্লাইট টেক অফ ছিল 1টার সময়, কিন্তু আমাকে ন্যাচারালি এয়ারপোর্টে যেতে হচ্ছে রাত বেলা 11টার দিকে। আমি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে পর্যন্ত জানতাম যে
মুক্তাঙ্গনে আওয়ামী লীগের একটি সভা নির্ধারিত রয়েছে এবং এটাও স্পেশাল ব্রাঞ্চ থেকে জানানো হয়েছে আগের দিন রাত্রে যে সেখানে একটা সভা তাদের রয়েছে যেখানে তদানীন্তন বিরোধী দলের নেত্রী থাকবেন। এখন এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মটা হলো যে যে এলাকাতে কোনো পুলিশি ব্যবস্থার প্রয়োজন হয় সেটা কনসার্ন ওই এলাকার ডেপুটি কমিশনার যে সে ওটা করে। আর যে কোনো ঘটনা সারা মেট্রোপলিটন এলাকা জুড়ে যদি হয় তাহলে সেই পুলিশ অ্যারেঞ্জমেন্টটা তৈরি হয় কমিশনার অফিস থেকে। এটা যেহেতু মুক্তাঙ্গন সম্পর্কিত একটা ব্যাপার ছিল, যেটা ডিসি ইস্টের তদানীন্তন ডিসি ইস্টের এলাকার মধ্যে পড়ে, ডিসি ইস্ট কিন্তু এটার জন্য নির্ধারিত একটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছিল, আমি এই পর্যন্ত জানিও এবং সেটা দেখে গেছি। এয়ারপোর্টে অ্যাডিশনাল কমিশনার মিজানুর রহমান, যাকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, তিনি সহ ডিসিরা প্রেজেন্ট ছিলেন এবং এয়ারপোর্টে আমি তাদেরকে বলেছি যে তোমরা সব মিটিংটার দিকে খেয়াল রাখো, একটা মিটিং আছে। এই করে তো আমি চলে গেলাম। আমরা জানতে পেরেছি বা জানি বিষয়টি, সেটি হলো যে মুক্তাঙ্গনে আসলে সভা করার অনুমতি চেয়েছিল আওয়ামী লীগ নিজেই এবং মাইক ব্যবহারের অনুমতি আপনারা দিয়েছিলেন। ডিসির কাছ থেকে তারা সেখানে সবার অনুমতিও পেয়েছিল। আমার প্রশ্ন হলো, দলটি হঠাৎ করে মুক্তাঙ্গন থেকে সরে গিয়ে তাদের দলীয় কার্যালয়ের সামনে কেন চলে গেল? ক্রিমিনোলজিতেই কিন্তু একটা কথা আছে যে কেউ যদি পুলিশকে ইনফরমেশন দিয়ে কোনো একটা কাজ করে, পরবর্তীতে সেটার যদি বিপরীত কিছু হয় এবং সেটা যদি ধ্বংসাত্মক কোনো কারণ হয়ে দাঁড়ায়, তার জন্য কিন্তু ওই ব্যক্তিকে দায়ী করা যেতে পারে। আমি একটা এক্সাম্পল দিই। একজন লোক পুলিশকে খবর দিল যে উত্তরপাড়ায় একটা ডাকাতি হবে আজকে রাত্রে। পুলিশ তার সম্পূর্ণ ব্যবস্থা সেখানে নিল যাতে ডাকাতি হতে না পারে, কিন্তু ডাকাতিটা ওখানে না হয়ে হলো পূর্ব এলাকায়। এখন এই যে পুলিশকে মিসলিড করা, আগে বলা হলো ওইখানে কিন্তু ঘটনাটা হলো অন্য জায়গায়, তাতে করে যে ড্যামেজটা হয়ে গেল, এটার জন্য কিন্তু ওই ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসা যায়, সেই সুযোগ পুলিশে রয়েছে। এখন এই মুক্তাঙ্গনে মিটিংয়ের কথা বলে মিটিংটা ওখানে কেন হলো, এই কথাটাতে আমি একটু পরে আসছি। আপনি কিন্তু প্রথম প্রশ্নটা ছিল যে আপনাকে এর ভেতরে আসামি করার হলো কিভাবে। আমি যে কথা বলছিলাম সকালবেলাতে আমি চলে গেলাম ওই পুলিশ কমিশনারের দায়িত্ব মিজানুর রহমান সাহেবকে দিয়ে। এখন এরপরে এই ঘটনাগুলো হয়েছে, কারণ ওই আমি যা জেনেছি পরে যে বেলা 2টার পরে ওখানে যে পুলিশ অফিসার ছিলেন, নামও মনে আছে, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার মুস্তফা কামাল, সে প্রায় 200-র ওপরে জনবল ফোর্স নিয়ে সে ওই মুক্তাঙ্গনে মজুদ ছিল এটা নিরাপত্তা বিধান করার জন্যে। সে তখন ওয়্যারলেসে তদানীন্তন কমিশনার অর্থাৎ মিজানকে বলেছে যে আমি তো এখানে আসি বেলা 2টা না 2:30 বাজে, এখনও তো কোনো আলামত দেখি না, তো মিটিং তো এখানে হওয়ার কোনো লক্ষণ নাই। তখন আরেকজন তাকে জানায় যে মিটিং তো হচ্ছে আওয়ামী লীগ অফিসের সামনে। তখন এই অফিসার জিজ্ঞেস করে তাহলে আমি কী করবো? তখন মিজানুর রহমান সাহেব নাকি তাকে বলেছে যে তুমি ওই ফোর্স নিয়ে এখানে চলে আসো। এখন এখানে একটা প্রশ্ন, মুক্তাঙ্গনে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করাটা যত সহজ যেভাবে, যে কারণ ওখানে একদিকে সেক্রেটারিয়েট, একদিকে জিপিও, কাজে ওখানে ফেসিলিটি নিয়ে সবসময় পুলিশ থাকে, জিপিওর মধ্যে থাকে। কিন্তু পরবর্তী পর্যায়ে মুক্তাঙ্গনের মিটিংটা হয়নি, মিটিংটা হয়েছে আওয়ামী লীগ অফিসের সামনে। এখন যেহেতু আমি ওই সময় উপস্থিত ছিলাম না, সে সময়কার পুলিশ কমিশনারই বলতে পারবে যে তার কোনো অসুবিধা ছিল কি না সেখানে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করতে। তবে আমি একজন পুলিশ অফিসার হিসাবে যেটা বুঝি যে মুক্তাঙ্গনে যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেটাকে হঠাৎ করে অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ অফিসের সামনে করাটা একটু ডিফিকাল্ট ছিল। আমি তো দেশেই নাই, আমি বাইরে ছিলাম। যে কমিশনার ছিল, আপনি যদি বলেন যে এই যে 8 জন যে পুলিশ এবং আর্মির অফিসার, 11 জনের বিরুদ্ধে যে 8 জন পুলিশের অফিসার, 8 জনের মধ্যে 3 জন আইজিপি, একজন ডিআইজি, দুইজন এসপি আর 2 জন এএসপি, এই 8 জন হলো পুলিশ অফিসার। এই 8 জন পুলিশ অফিসারের মধ্যে যদি যে কোনো কারণে ঠিক হোক বা বেঠিক হোক, ওই যে চার্জশিটে হয়েছিল, যদি সবচাইতে গুরুতরভাবে কাউকে এর জন্য দায়ী করা হয়, দ্যাট ইজ পুলিশ কমিশনার, আমি যদি পুলিশ কমিশনার থাকতাম আমাকেই দায়ী করা হতো। তার কারণ হচ্ছে যে তখন এন্টায়ার এলাকার দায়িত্ব হচ্ছে পুলিশ কমিশনার। আমি দেশে নাই, আমাকে করা হয়েছে আসামি, আর যিনি এখানে কমিশনারের দায়িত্বে ছিলেন মিজানুর রহমান, তার করা হয়েছে সাক্ষী। তো সমস্যাটা এই জায়গায়, এবং এই জন্যই বোধহয় মাননীয় আদালত সেদিন 1 তারিখে তার রায়ে বলেছেন যে এইটা সম্পূর্ণ মানে বিচারটাই ছিল অবৈধ এবং আইনগত কর্তৃত্ব বহির্ভূত। আইনগত কর্তৃত্ব। কিন্তু আমার কাছে যেটা আশ্চর্য লেগেছে সেটা হচ্ছে
যে যার দায়িত্ব এখানে ছিল তাকে সাক্ষী বানানো হলো। সাক্ষী বানিয়ে আমাকে করা হয়েছে আসামি, যদিও আইও ছাড়া কেউ আমার নাম বলেনি যে আমি কোনোভাবেই এর সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তারপরেও আমার এই কাজটা আশরাফুল চার্জশিট হুদা। হয়েছে। আপনি 2011 সালের 4 জুলাই কারাগারে গেলেন। এরপর জামিন হলো 9 এপ্রিল 2012 সালে। এরপরে মামলার রায় হলো 2018 সালের 10ই অক্টোবর। আপনাকে 2 বছর কারাদণ্ড দেওয়া হলো, আবার কারাগারে বন্দী হলেন। এরপর আবার হাইকোর্ট থেকে আপনি জামিন পেলেন। সব মিলিয়ে আপনি কারাগারে ছিলেন 2 মেয়াদে 13 মাস 12 দিন। আপনি কিন্তু রায় দেওয়ার আগেই অলরেডি 9 মাস 6 দিন কারাগারে কাটিয়েছেন। এই বিষয়টি আমাদের একটু বলবেন? রায় না হওয়ার আগেই কারাবরণ করতে হচ্ছে। ইট ডিপেন্ডস অন দি গ্র্যাভিটি অফ দি সিচুয়েশন, যে কীরকম অপরাধ এই ব্যক্তি করেছে, তার জন্য হয়তো তাকে আটকে রাখা প্রয়োজন হতে পারে। কিন্তু আমার কেসটা তো ক্লিয়ার, সেটা কোর্ট দেখছে যে মানে হাউ মাচ আই এম ইনভলভড। তো সেখানে দেখার পর এখন কেন রাখা হলো এটার উত্তর তো আমি দিতে পারবো না, কোর্ট দিতে হবে যে বিনা কারণে আমাকে সেখানে 9 মাস ওর সামথিং আমাকে সেখানে থাকতে হলো। অথচ যখন চার্জ ফ্রেম হলো, চার্জ ফ্রেম হওয়ার পর দেখা গেল যে আমার অপরাধ এতটুকু যার জন্য আমাকে বেল দেওয়া যেতে পারে, তারপরে বেল দেওয়া হলো। কিন্তু ভেরি আনফর্চুনেট জিনিস আরও সেটা হলো যে যখন বিচার কার্য শেষ হয়ে গেল, আমি তো বেইলেই ছিলাম, বিচার কার্য শেষ হয়ে গেল, আমাদেরকে যেতে হতো কোর্টে। সপ্তাহে 3 দিন 4 দিন 5 দিন ধরে হিয়ারিং হতো, আমরা যেতাম, সেখানে থাকতাম, কোর্ট থেকে চলে আসতাম। একদিন বলা হলো যে অমুক দিন রায় হবে। সেই রায় যেদিন হবে শোনার পরে তো উই আর প্রিপেয়ার্ড যে রায় হবে। আর তখন বলা হলো যে রায় হওয়ার আগে নাকি নিয়ম হচ্ছে যে যারা বেইলে আছে তাদেরকে কাস্টডিতে নিতে হবে। যখন রায় ঘোষণা করা হবে তার আগে বেইলে যারা আছে তাদেরকে কাস্টডিতে নিতে হবে। গেছি কোর্টে নর্মাল হাজিরা দিতে, অবশ্য বলা হলো যে যেহেতু অমুক দিন হবে, প্রায় 10 দিন না কত দিন পরে, এখন তাদেরকে কাস্টডিতে নেবে। সঙ্গে সঙ্গে তুলে কাশিমপুর নিয়ে গেল। আই ওয়াজ নট প্রিপেয়ার্ড। তো সেখানে নিয়ে যা আবার ওই বেকার কয়েকদিন থাকলাম, সেটা বোধ হয় 22 দিনের মতো। তখন কিন্তু রায় হয়নি। এই 22 দিন আবার কাশিমপুর জেলখানা এমনি পড়ে থাকলাম। 22 দিন পরে রায় হলো, রায় হওয়ার পরে তো কনভিকশন হলো, কনভিকশনের পরে আবার থাকতে হলো। আমি হাইকোর্টে অ্যাপিল করেছি, বেইলের জন্য অ্যাপিল করেছি, আমার অ্যাপিলও গ্র্যান্টেড হয়েছে এবং বেইল আমাকে দিয়েছে কোর্ট। প্রথম তদন্ত রিপোর্টে তো আপনার নাম ছিল না, দ্বিতীয় তদন্ত রিপোর্টে আপনার নাম আসলো। তখন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নাম ঢুকানো হয়। ওই তদন্ত রিপোর্টে আরও কয়েকজন ব্যক্তির নাম জুড়ে দেওয়া হয়। আমরা জেনেছি এর পেছনে রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ ছিল। আসলে ব্যাপারটা কি ছিল? রাজনীতিবিদ যারা ছিলেন, যাদের নাম পরে ঢুকানো হয়েছে এবং এখন দেখা গেল যে আসলে তারা নির্দোষ, এটা রাজনৈতিক কারণেই হয়ে থাকতে পারে আমি মনে করি। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি যেটা কনসার্ন সেটা হলো যে আমরা যারা পাবলিক সার্ভেন্ট, আমরা তো রাজনীতিবিদ নই, তাহলে আমাদেরকে কেন এর ভেতরে ঢোকানো হলো? আমার কাছে প্রশ্ন এটাই। প্লাস এত একটা অন্যায়ভাবে এই কাজটি কেন করা হলো? একটা গ্রুপ ছিল যারা সবসময় কী কারণে জানি না আমাদের বিরুদ্ধাচারণ করতে চাইতো এবং কীভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা যায় সেরকম একটা চেষ্টা তাদের মধ্যে ছিল। যেমন ধরেন আমার কেসটাই ধরেন, আমি কোনোভাবেই এর ভেতরে আসি না। সেইখানে হয়তো তারা সুযোগ খুঁজলে এখন এইখানে দেখেছে যে এই একটা কেস, ওয়েল সে থাকুক বা না থাকুক, একসময় কমিশনার তো ছিল, দেও তাকে এখানে। এইভাবে তাদের ষড়যন্ত্রের কারণে হয়তো এটা হয়েছে। তবে আমার মনে হয় আমরা পাবলিক সার্ভেন্ট যারা ছিলাম তারা হয়তো একটা ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমাদেরই আবার, আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি এবং দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে যে আমাদেরও কিছু কলিগ এর পিছনে হয়তো কাজ করেছে, হয়তো না, আমি তো নিজেই তার প্রমাণ, কাজ করেছে, যার জন্য আমরা হয়ে গেছি এটার ভিকটিম। আর বাকি পলিটিশিয়ান যারা ছিলেন সেটা সাদা চোখেই মনে হয় দেখা যায় যে এটা রাজনৈতিক কারণেই হয়তো করা হয়েছিল। ওই সময় বলা হতো যে আপনি যেহেতু এই ঘটনার 4 মাস পরে আইজি হলেন এবং তৎকালীন সরকার আপনাকে আইজি বানালো, এই কারণেও আপনার নামটা আসতে পারে। এই সময় আমরা আলোচনা শুনেছি, মানে আপনি একটা প্রিভিলেজ পেয়েছেন ওই সরকারের, ওই কারণটাকে সামনে রেখে আপনাকে নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, প্রিভিলেজ তো একজন পায় তখনই যখন সে কোনো ভালো কাজ করে। আর যদি ওই গ্রেনেড অ্যাটাকটাকে কেউ ভালো কাজ মনে করে
তাহলে সে সময় তো আমি দেশেই ছিলাম না, ওর মধ্যে আমি কোনোভাবে ইনভলভডই না। তো যে ছিল তারা বরং ইয়ে হওয়ার কথা। আমি ওই সময় পুলিশের দ্বিতীয় সিনিয়র মোস্ট অফিসার। আমার উপরে ছিলেন, আমি নামটা বলে দিচ্ছি, জনাব শহীদুল হক। উনি ছিলেন আইজিপি। উনি আইজিপি থাকা অবস্থায় আপনাদের মনে পড়বে হয়তো আমাদের মাননীয় একজন উচ্চ আদালতের বিচারক, যিনি এখন আনফর্চুনেটলি জেলখানায় আছেন, ওনাকে বোধহয় পুলিশ, ট্রাফিক পুলিশ স্যালুট করেনি। আর নাম বলতে পারেন, বিচারপতি মানিকের কথা বলছেন। জি, ওনাকে পুলিশ স্যালুট করেনি, যার জন্য উনি এটাকে অফেন্স নিয়েছেন। তারপরে সেটা নিয়ে অনেক হইচই হয়েছে। তো এই আইজিপির কাছে যখন রিপোর্ট চাওয়া হয়েছিল, এই আইজিপি আবার, আমি যতদূর জানি, ইজ এ স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। উনি আইনের কথাটা বলেছিলেন যে একটা পুলিশ অফিসার যখন কোনো দায়িত্বে কাজের মধ্যে থাকে, দায়িত্বে থাকে, তখন সে স্যালুট নাও করতে পারে। আইনে এরকম বিধান রয়েছে এবং মাননীয় বিচারকের এটা জানা উচিত ছিল। এইরকম একটা কথা হয়তো মাননীয় বিচারকের ভালো লাগেনি। এই একটা কথার আর কত ঘটনা হয়ে যাচ্ছে এই দেশে। আমি পলিটিক্যাল সাইডটা আপনি দেখেন যে কী অবস্থা, অপরাধী প্রমাণিত হয়ে যাচ্ছে, ফাইন্যান্সিয়ালি হোক বা অন্য যে কোনো কারণে হোক। তারপরেও তারা মন্ত্রী থাকে, এমপি থাকে, সব কিছু করে যায়। আর এ বেচারা এই একটা কারণে তার চাকরি থেকে বিদায় নিতে হলো। এবং আমার কাছে সবচেয়ে দুঃখ লাগে যে ওই সময় সরকারি দিক থেকেও কিন্তু ওনাকে খুব একটা সাপোর্ট তখন দেওয়া হয়নি। তারপরে হি লস্ট হিজ জব। তো এখন ওইখানে এইটুকু কারণের জন্য তাকে চাকরি ছাড়তে হয়েছে। ওই সময় আমি যেটা আগে বলছিলাম, উনি যখন ওই সময় বিদেশে ছিলেন, শহীদুল হক সাহেব আইজিপি, আমি তখন ছিলাম চার্জে আইজিপির, বিং দি সেকেন্ড সিনিয়র মোস্ট ম্যান। তো অবভিয়াসলি উনি যখন বিদায় হয়ে গেলেন, আমার ইটস মাই টার্ন, আইজিপি তো আমাকেই করতে হবে। আমাকে যে আইজিপি করেছে ওইটাই নর্মাল হওয়ার কথা। আমাকে যদি না করতো তাহলে বলতাম যে আমার প্রতি কোনো অন্যায় করা হয়েছে, তখন আই উড হ্যাভ, এটাকে আমি হয়তো চ্যালেঞ্জ করতাম। স্বাভাবিক প্রক্রিয়াতে আপনি স্বাভাবিক প্রক্রিয়াতে আইজি হয়েছি। কাজে আমি ছাড়া ওই সময় অন্য কারো করার তো কথা না। কাজে অন্য কোনো কারণে আমাকে করা হয়েছে এমনটি মনে করার কোনো কারণে। আর তারপরে আমি সামান্য সময়ের জন্যই ছিলাম, এরপরে আমার ফার্দার কোনো এক্সটেনশন বা এমন কিছু দেওয়া হয়নি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন পুলিশের সাবেক আইজি জনাব আশরাফুল হুদা। আপনি তো তখন ডিএমপির কমিশনার, কোনো ইঙ্গিত কি আপনারা পাননি বা পরবর্তী সময় কিছুই জানতে পারেননি? যদি প্রশ্ন করে এই ব্যর্থতার দায় কার? আমি বারবার যে কথাটা বলি যে আজকে এই সবাই বেকসুর খালাস হয়ে যাওয়ার পরেও আমি কিন্তু অ্যাজ এ সিনিয়র সিটিজেন, অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন অফ দি কান্ট্রি, এবং আমি একটা পজিশনে ছিলাম এক সময়, আমার সেই দায়িত্ববোধ থেকে আমি কিন্তু এখনও নিজের কাছে নিজে প্রশ্ন করি যে ঘটনা তো একটা সেদিন ঘটেছিল, এতগুলো লোক তো মারা গেছে, গ্রেনেড সেখানে থ্রো হয়েছিল, এই ঘটনাগুলি তো সত্যি। এখন হয়েছে কি সবচেয়ে দুঃখজনক জিনিস, আমি ভেতরের কথা আসতেই হয় তাহলে, যে আপনি যখন একটা কেস ইনভেস্টিগেশন করতে নিয়ে আগেই ঠিক করে রাখেন যে কাদেরকে আমি আসামি বানাবো, তো তখন তো প্রকৃত জিনিসটি আপনি পাবেন না। তদন্ত এগোনের সঠিক পথে, বিচারও সঠিক। বিচারের কথায় বলে যে ল উইল টেক হিজ ওন কোর্স, কিন্তু ল যদি তার ওন কোর্সে চলে তাহলে এই সমস্ত সমস্যা হয় না। তো এখন আপনি যদি মনে করেন মিজানকে আমি আসামি করবো না, আসামি করবো আশরাফুল হুদাকে, তো তাহলে তো আপনার আসল ঘটনাটা তো উদ্ঘাটন হবে না। এবং সেই জন্যে আমার দুঃখ লাগে যেটা, যে এতগুলো লোক মারা গেছে, গ্রেনেড ওখানে ফুটেছে, এটাও সত্যি, তো এটা তো কেউ না কেউ তো করেছে, কিন্তু সেটা তো বের করা গেল না। কেন বের করা গেল না? যাদের উপর এই দায়িত্বটা ছিল তারা অন্য কাউকে ভিক্টিমাইজ করার জন্য ওই সমস্ত লোককে আড়াল করেছে।
ইচ্ছাকৃত হোক বা যেভাবে হোক এদেরকে করতে হবে, কাজে ওই সমস্ত লোক ছাড়া পেয়ে গেছে। কিন্তু আমি মনে করি ক্রিমিনাল অফেন্স এমন একটা জিনিস, এইটা কিন্তু আপনি 50 বছর পরও দরকার হলে এটাকে আবার ডিগ আউট করা যায়। তাই উইল রিকোয়েস্ট যে এটা আগামীতে যে সরকারই আসুক, আমি অনুরোধ করব যে এটাকে আবার তদন্ত করে বের করা দরকার যে কারা এটা করেছে, কীভাবে এটা হলো। এই প্রসঙ্গে আমি উল্লেখ করতে চাই, ওই সময় কিন্তু ঘটনার সময় সরকার একটা ওয়ান ম্যান কমিশন করেছিল জাস্টিস জয়নাল আবেদিনের। উনি একটা রিপোর্ট দিয়েছিলেন, ওই রিপোর্টে কিন্তু কিছু ম্যাটেরিয়াল ছিল এবং সেই ম্যাটেরিয়াল হয়তো অনেকের পছন্দ হয়নি, যার জন্যে এইটার আলোর মুখ দেখতে পায়নি। হয়তো সেটাকেও নিয়ে আসতে হতে পারে এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করার জন্য। যে আপনি তদন্ত কমিশনের কথা বলছিলেন, তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু একটা তদন্ত কমিশন করেছিল এবং তারাই চার্জশিট দিয়েছিল, কিন্তু সেটা পাল্টে গিয়ে পরবর্তী সময় আওয়ামী লীগ সরকার আসার পরে আবার একটি তদন্ত চার্জশিট দেওয়া। ওটা আপনি কি জানেন যে প্রথম তদন্ত যে দেওয়া হয়েছিল সেটাতে কীরকম ছিল, আর দ্বিতীয় যেটা দেওয়া হয়েছিল? আমরা জানি শুধু আসামি পাল্টে গেছে। এইটা তো অ্যাকচুয়ালি কমিশন ছিল না তখন, এটা ছিল ইনভেস্টিগেশন, নর্মাল যেটা পুলিশ ইনভেস্টিগেশন। তো পুলিশের ইনভেস্টিগেশন প্রথম যেটা হয়েছিল সেটা কিন্তু অনেকে ভুল করে, তারা বলে বিএনপির সময় ইনভেস্টিগেশন, বিএনপির সময় চার্জশিট হয়েছে যার মধ্যে এদের নাম ছিল না। হ্যাঁ, বিএনপির সময় কোনো চার্জশিটই হয়নি। এবং বিএনপি আমি বলবো যে ওই সময় এটাকে ওপেন রেখে গেছে, বিকজ একটা তখন আমি এক সময় অ্যাডিশনাল সিআইডি, আমি ওই কমিটির সেক্রেটারি ছিলাম। একটা হাই পাওয়ার্ড কমিটি ছিল যেটা ওই গুরুতর অপরাধগুলি বিশ্লেষণ করতো সেক্রেটারি। সেখানে হোম মিনিস্টার ওয়াজ দি চেয়ারম্যান, তারপর সেখানে 4-5 সেক্রেটারি, এস্টাবলিশমেন্ট সেক্রেটারি, ল সেক্রেটারি, হোম সেক্রেটারি, এরা সব মেম্বার ছিলেন। তো সেইখানে এই গুরুতর অপরাধগুলি সেখানে বিচার বিশ্লেষণ করা হতো। আমি রিটায়ার করে যাওয়ার পরেও আমি শুনেছি যে এই কেসটা ওই কমিটির সামনে কয়েকবার গেছে, কিন্তু কমিটি ওয়াজ নট স্যাটিসফাইড যে যেভাবে চার্জশিটে যাওয়া হচ্ছে এটা ঠিক হয়নি। এই করতে করতে বিএনপির টেনিয়র শেষ হয়ে গেছে, তারা ওইভাবেই রেখে চলে গেছে। তাদের যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে ঘটনা হয়ে যাওয়ার পর 2.5 বছর বিএনপি ক্ষমতায় ছিল, তো তারা তো একটা চার্জশিট দিয়েই যেতে পারতো, তারপরে দেখা যেত কী হয় না হয়। তারা চার্জশিট দেয়নি, দে কেপ্ট ইট ওপেন ফর দি আদার্স টু ইনভেস্টিগেট, এবং আদার্সকে তত্ত্বাবধায়ক সরকার। তারা ঠিক আছে, বিএনপি আওয়ামী লীগ উভয়ই সাফার করছে তাদের সময়, দুই নেত্রী জেলে ছিলেন, কিন্তু তারপরেও আজকের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির, তারা তো ফিজিক্যালি এমনভাবে অ্যাসল্ট করা হয়েছিল যে সে এখন বিদেশে যায়, এখন পর্যন্ত সে ট্রিটমেন্টে আছে। তো কাজেই তার প্রতি কেউ যে সহানুভূতি ছিল ওই সরকার, এটা তো বলা যাবে না। অথচ ওই সরকারও তো পারেনি এই কেসে তারেক রহমান বা আদার্স তাদেরকে ঢুকাতে, যার জন্যেই আমি যতদূর মনে করি ওই তদন্তটা মোটামুটি হয়তো হয়েছিল ঠিক। আমি যতদূর মনে করি সেখান থেকে ওই এদেরকে যেহেতু ঢুকানো যায়নি, ওই কেসটা চলছিল, আপনার বিচার কার্য চলছিল। এবং এইটা সারপ্রাইজিং যে 61 জনের সাক্ষ্য নেওয়ার পরেও, কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যখন বিচার কার্য শুরু হয় তখন 61 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়ে গেছে। 61 জনের সাক্ষী নেওয়ার পরে দেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট কেম টু পাওয়ার, সেখানে এসে তারা বললো যে এটা আবার তদন্ত করা দরকার। এবং 30 জন আসামি থেকে, মানে তদন্ত রিপোর্টে যাদের 30 জন থেকে 49 জন হয়ে গেল। 49 না, অ্যাকচুয়ালি 52 জন হয়েছে আসামি। এর মধ্যে 3 জন মারা গেছে অন্যভাবে, মুজাহিদ সাহেব মারা গেছেন, তারপরে মুফতি আন্নানকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে অন্য একটা কেসে, আর আরেকজন মারা গেছে। তো তারপরে থাকলো 49 ইনক্লুডিং মি, তো এই 49। তো সেইখানে আমি ওইটাই বলবো যে ওই প্রথম চার্জশিটটা হয়েছিল, এটা অনেকে ভুল করে, প্রথম চার্জশিটটা হয়েছিল ওই তত্ত্বাবধায়ক সরকারের আমলে, এবং তারা চার্জশিট করে দেওয়ার পর আওয়ামী লীগ আমলে তারা এসে আবার এটাকে সম্পূরক চার্জশিট দেয়, চার্জশিট দিয়ে এবং এইটা আবার ইনভেস্টিগেশনটা কে করেন? এমন একজন আইও যিনি পুলিশের বাইরে ছিলেন, তাকে পুলিশ থেকে রিটায়ার করে দেওয়া হয়েছিল অনেক আগেই। তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় তখন আব্দুল কাহার আকন্দ, রাইট। এবং এখানে একটা প্রশ্ন আছে আমার আপনার কাছে, সেটি হলো যে এই আব্দুল কাহার আকন্দকে যখন দায়িত্ব দেওয়া হয়, এরপর তিনি আপনাকে ডেকেছিলেন, আমরা জেনেছি আপনাকে তিনি নানা ধরনের প্রস্তাবও দিয়েছিলেন, বিষয়টি আমাদেরকে একটু খোলাসা করবেন? আব্দুল কাহার আকন্দ আমাকে ফোন করে বলল যে পুলিশের একজন ডিআইজি, সে ছিল এনএসআইতে,
হি ওয়াজ ডাইরেক্টর NSI। তো বললো স্যার উনি, সেও তাকেও আমি চিনি, সেও আমার অধীনে মানে আমার সঙ্গে কাজ করেছে, আমার জুনিয়র কলিগ হিসাবে, ডিএমপিতে একসঙ্গে আমরা কাজ করছি। তো সে ছিল NSI ডাইরেক্টর। আবুল কাহার এখন একদিন আমার ফোন, দিস ওয়াজ ব্যাক ইন, মানে ওরা পাওয়ারে আসার পরপরই 2009-এ একদিন শুধু টেলিফোন করে বললো, স্যার এরকম ওই স্যার আপনাকে একটু সালাম দিছে। তা আমি বলি, তো স্যার তো নিজেই সালাম দিতে পারতো, আপনার লাগাইছে। তো বললেন না স্যার আমাকে বলছে আপনাকে একটু বলতে, আপনি তো একটু CID অফিসে আসতেন কালকে এতটার সময়। তেমন ঠিক আছে, আমি আবার এই সমস্ত ব্যাপারে খুব বেশি ওই সেন্সিটিভ না, ঠিক আছে ডেকেছে তো সরাইট, আমি একটা রিটায়ার্ড লোক, সে একটা সার্ভিং অফিসার, যদি রাখতেই পারে। তো আমি গেছি, ওই একবারই আমি গেছিলাম। আমি সেখানে অনেকক্ষণ আমি তাদের সাথে ছিলাম, এবং থাকার পরে নানান কথাবার্তা পড়ে আমি মানে আমার প্রথম কথাটাই ছিল যে ভাই আমি তো আই ওয়াজ নট ইন দি কান্ট্রি, কাজে আমার তো এই ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করো। তো তারপর বলছে পুলিশ হ্যাজমেন্ট ইস হিয়ার, তো আসি, সব কিছু তারা দেখেছে। তা আসলে তো ওই জন্য বোধহয় ডাকা হয়নি। ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল যে দেখেন আমরা তো জানি পুলিশ তো ইচ্ছা করে সব কিছু করে না, এগুলো উপরের নির্দেশেই তো করে, আমরা তো পুলিশেরই লোক, আপনি বলেন না যে হাওয়া ভবন বা মন্ত্রী তাদের নির্দেশ ছিল বা ছিল এই জন্য আপনারা করতেন। আমি বললাম ভাই এটা যদি আমি বলিও আপনাকে, কোর্ট তো আমাকে জিজ্ঞেস করবে তুমি তো দেশেই ছিল না, তোমাকে বললো আর তুমি তো কিছু করোই নি, তেমন যে আমি তার বলে তো কোনো লাভ হবে না। বলে না না তবু কী লাভ হবে, না হলে আমরা দেখবো, আপনি বলে তো আপনি এটার থেকে তো রেহাই পেয়ে যেতে পারেন। আমি রেহাই তো আমি এমনি পাবো, আই এম নট ইনভলভড, তারপরে কীভাবে হাউ উইল ইউ পুট এই কেসের মধ্যে আমাকে ঢোকাবেন কীভাবে। বরং আমি ওইটা বলতে গেলে আমার একটা রিস্ক আছে, আমাকে কোর্ট জিজ্ঞেস করবে যে আপনি তো ছিলেন না দেশে, রেকর্ড ওর তো রেকর্ড কথা বললো, আমার তো দরকার নাই। তো বললাম আপনি তো ছিলেন না, তো এটা কী বলছেন যে অমুকের ইয়েতে বলে, না তাদের কথা যদি আপনি বলেন তাহলে হয়তো আপনাকে আমরা এইভাবে আমাকে একটু করার চেষ্টা করা হয়েছিল। দ্যাট ওয়াজ ব্যাক ইন মানে 9 সালে এরা ক্ষমতা আসে কিছু পরপর কয়েকদিন পরই। এরপরে কিন্তু 9 বছরটা পুরো চলে গেছে। তারপরে 10 চার্জশিট হয়েছে যে আপনার 4 জুলাই 2011। এর মধ্যে কিন্তু আর কোনো খবর নাই, ওই যে আমার একবারই ডেকেছিল, তো এটা হয়ে যাওয়ার পর কোনো কাজ হয় না, বুঝছে হয়তো যে এই লোকরা দিয়ে কিছু হবে না। আর আমিও প্রায় 2 বছর চলে যাওয়াতে আমিও ভুলে গেছি যে না ছেলে আমার আর কোনো এর মধ্যে, এমনিও আমি এর মধ্যে নাই, আর এরাও আমার দে মাস্ট হ্যাভ ফরগটেন মি। তো এই জন্য দিস 4 জুলাই 2011 আমার কাছে তো একটা বজ্রপাতের মতো। আমি বাসা বসে রেস্ট করছিলাম, এটা ছিল বিকেলের দিকে। তা আমাকে একজন সাংবাদিক ফোন করেছে যে হুদা ভাই আপনার নাম দেখতেছি এখানে। আমি কোথায়, বলে এর মধ্যে। আমি ইম্পসিবল, হ্যাঁ স্ক্রলে, বলে দেখেন আপনি স্ক্রলে, তাড়াতাড়ি টিভি খুলে দেখে তো তখন আমি যাই হোক এগুলি একটু প্রাইভেট হয়ে যাচ্ছে ব্যাপারটা, কাউকে তো বলতে হবে। আমার এক ব্রাদার ইন ল ছিল, তার সঙ্গে আলাপ করলে কী করি। ও বলে ভাই ন্যায়ভাবে করছে না অন্যায় করছে এগুলি পরে দেখা যাবে, আগে আপনি কালকে সকালে বেইলের জন্য কোর্টে যেতে হবে আপনাকে, একটা উকিল ঠিক করে চলেন। রাত্রে উকিল ঠিক করে সকালবেলা কোর্ট খোলার আগে মানে তালা খোলেনি 8টার সময় যে আমরা কোর্টে বসে আছি। আর এই যে মিস্টার আবুল কাহার আকন্দ, এখন নামটা আমি নিজেই বলি, সে কতখানি মেলা ভাইডি চিন্তা করেন যে আমাকে কেউ কিচ্ছু বলেনি, আমি বাসায় সকালবেলা কোর্ট খোলার আগে 8টার সময় যে আমি কোর্টে হাজির, আর সে চার্জশিটের মধ্যে আমার নামের প্যাকেজে লিখেছে পলাতক। দিস অলসো আই ব্রট টু দি নোটিস অফ দি কোর্ট। তো কোর্ট তো কিছুই শোনেনি, এইটাও শোনেনি। ওই আপনার এতে 5 বছর 6 বছর যে ইয়েতে বিচার কার্য চলেছে লোয়ার কোর্টে, এই প্রত্যেকটা জিনিস তুলে ধরা হয়েছে, কিন্তু কোনো কিছু শোনেনি, কোনো কিছু শোনেনি। এই যে এই কথাটুকু, আই হ্যাভ দোজ পেপারস উইথ মি, তারা নিজেরা লিখেছে মুক্তাঙ্গ না মিটিং করবো, মাইকের পারমিশন দেন, ডিসি তাদেরকে মাইকের পারমিশন দিয়েছে, এই 2টা কাগজ আমাকে। এরপরেও বলে যাচ্ছে না মুক্তাঙ্গনের পারমিশন চাইনি, ওরা বলে যাচ্ছে আর ওইটাই লিখে যাচ্ছে। আরেকটা জিনিস জানেন, আমি যে সাংবাদিক ভাইদের, যদিও দে আর মাই বেস্ট ফ্রেন্ড, আমার বলতে হবে না, তারাই খুব ভালো মতো জানে যে আমি কতখানি সাংবাদিকদের সঙ্গে বন্ধুসুলভ। ওই কোর্টে এটা যে জেলখানার বাইরে একটা লাল বিল্ডিং আছে, ওইখানে আমাদের এটা কোর্টটা বসতো। ওখানে যা কিছু হয়তো সরকার পক্ষ যা বলছে এগুলি পেপারে আসতো, তো তারা ন্যাচুরালি আমাদেরকে তো অপরাধী বলবেই। আর আমাদের ডিফেন্স কি বলছে এটার একটাও পেপারে আসতো না। তো এটা বোধহয় কোনো বার্তা না, একটা সময় তো আমাদের দেশের মিডিয়া একেবারে দলদাস হয়ে গেছে। হ্যাঁ ওই জন্য দলদাস হয়ে গেছে, প্লাস হয়তো ওদের উপর রেস্ট্রিকশন ছিল। মিডিয়ার ভূমিকা দেখেছি, আমি বলতাম কি ধরনের ভূমিকা পালন করেছে। আমি বলতাম ভাই আমাদের পক্ষ থেকে কী বলা হচ্ছে, ও যে এটা বললো আমার রিপ্লাইটা কিছু সেটা তো দেখবে। এবং আপনার একটা ছোট্ট এক্সাম্পল দিই, মানে দেয়ার 101 লাইক দিস। ইয়ে বললো আবুল কাহার আকন্দ আমার বিরুদ্ধে বলতে চায়, সে বলছে
যে উনি কোনো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করে, আমি আবার বলি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব আমার না, ওটা হচ্ছে লোকাল ডিসি, এবং ডিসি ব্যবস্থা গ্রহণ করেছে। আমার দায়িত্ব ওটা দেখা যে ঠিক মতো করছে না, আই ওয়াজ স্যাটিসফাইড। যে কাহারাকান্ত কি বললো? আচ্ছা, কাহারাকান্ত বলতেছে আমার কথা যে উনি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করিয়া তড়িঘড়ি করিয়া আমেরিকা চলিয়া যান। আপনি চিন্তা করেন, অ্যাজ ইউ আমি হানিমুনে যাচ্ছি, মানে তার ল্যাঙ্গুয়েজটা এইরকম। আরে এখন দেশের সর্ববৃহৎ, আমি 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই রকম অসুস্থতার মধ্যে উনি বিদেশে ট্রিটমেন্টে যাবেন, তার ভিসার জন্য এই অবস্থাতেই তাকে আমেরিকান এম্বাসিতে যেতে হচ্ছে আপনার সেই ফিঙ্গারপ্রিন্টস দেওয়ার জন্যে। আর আশরাফুল হুদা সো পাওয়ারফুল যে ওই ট্রাম্পের মতো কয়েকটা এয়ারক্রাফট আমার আসে, ও বলছে যে উনি না যে তড়িঘড়ি করে আমেরিকা চলে গেছেন। আরে আমার দেশ যাওয়ার এই প্রসেস তো হয়েছে গত 3 মাস 4 মাস, এবং আমেরিকান এম্বাসি থেকে টিকিটটা দিয়েছে 18 তারিখে টিকিট দিয়েছে যে 21 তারিখে আমার ফ্লাইট। তো কাজেই সেখানে এই যে ল্যাঙ্গুয়েজটা তড়িঘড়ি করে, এবং যাওয়ার সময় তিনি কোনো ব্যবস্থা গ্রহণ না করিয়াও যাওয়ার সময় মিজান সাহেবকে বলে যাবেন, যার কমিশনার চার্জ ছিল, তাকে বলে যায় যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন মিজানুর রহমান যদিও তার ওই আগেও একটা 161 করেছে, 161 মানে পুলিশের কাছে যে জবানবন্দি দেয়, আগেও একটা 161 করেছিল ওই আগের আইও, ওই যে ফার্স্ট চার্জশিটের জন্য, আর সেকেন্ড চার্জশিট এটি যেটা করেছে সেখানেও একটা 161 করছে। কোথাও সে এই কথা বলেনি যে উনি যাওয়ার সময় আমাকে বলে গেছে যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট সব করা হয়ে গেছে। এইটা আবুল কাহার আগুনদার জিজ্ঞেস করেছে, আমি লয়ারকে মনে করে দিয়েছিলাম, সে জিজ্ঞেস করেছে। সেই প্রসঙ্গগুলো মিডিয়াতে কখনো আসে না, আমি বলছিলাম তাকে, ওনাকে জিজ্ঞেস করেন তো, উনি যে বললো যেরকম উনি যাওয়ার সময় একে বলে গেছে, এটা তো মিজানও বলে না। তো তখন জিজ্ঞেস করেছে তারা, আপনি এটা কোথায় পেয়েছেন? মিজানও তো বলেনি যে তাকে আশরাফুল হুদা এই কথা বলে গেছে। বলে হ্যাঁ বলছে, বার করেন। 10 মিনিট ধরে সে পাতা উল্টাইছে ওখানে বসে ইয়েতে কাট করার দ্বারা, হি কুডন্ট ফাইন্ড ইট। এবং তারপর বলছে যে হ্যাঁ এটা ইট ইমপ্লাইজ এরকম। মাননীয় আদালত আনফর্চুনেটলি এগুলি কোনো কিছুই কেয়ার করেনি। মিজানুর রহমান সাহেবকে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন? সাক্ষ্য যে ওইটুকু সাক্ষ্য দেওয়ার তো উপায় নাই, কারণ মজাটা হয়েছে আমি তো দেশে ছিলাম না, তো কাজে সে তো কিছু বলতে পারতেছে না আমার কাছ থেকে। তারই দিয়ে বলেছে যেটা, সেটা হলো যে এখানে অনেক অনিয়ম হয়েছে, বাবর সাহেব এই করছে, অন্যায় অর্ডার দিছে, ও এই করছে, তারপরে গ্রেনেড ইয়ে করা হয়েছে, এগুলি পানি দিয়ে ধুয়ে টুয়ে, যেগুলো এরা পরে বলছে সেগুলি মিজানরে দিয়ে আবার বলাইছে, সে এগুলি তার 160। আপনার বিরুদ্ধে সরাসরি মিজান সাহেব আমি বলছি মিজান তার কথা শুরুতেই বলেছে যে উনি একটা কোর্সে আমেরিকা গেছিলেন, তারপরে এই ঘটনা হয়েছে। আমার নামটা আশরাফুল হুদা নামটা ওর মুখ থেকে শুধু বের হয়েছে এইখানে, ও লাস্টে যে বলছে ঘটনার 22 দিন পরে আশরাফুল হুদা সাহেব দেশে ফিরে আসলে আমি তাকে এই সমস্ত ঘটনা জানাই, তখন তিনি এই ব্যাপারে কোনো মন্তব্য করা হইতে বিরত থাকিতে বলেন। এই হলো আমার অপরাধ, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা। বিরত থাকার মধ্যে 21 দিন সে কি রোজা ছিল না, কিছু কোনো কথাই বলেনি। 21 দিন ওকে লোকজন জিজ্ঞেস করেনি কেউ ছিল বলেছে, কিন্তু সে ওই তারে দিয়ে ওইটুকুই বলাতে পারছে শুধু যে উনি ফিরে আসার পর তাকে সব কিছু বলেছিলাম, কিন্তু তিনি এই ব্যাপারে আমার কোনো মন্তব্য করা হয়তো বিরত থাকিতে বলেন। আব্দুল কাহার আগুনদার একটা পুরস্কারও পেয়েছিলেন, যে লাস্ট যে ডামি নির্বাচন হলো 2024, সেই ডামি নির্বাচনে উনি এক জায়গায় প্রার্থী হয়েছিলেন, এবং সেখানে আওয়ামী লীগের একজন প্রার্থী ছিলেন, উনি আবার পুলিশের আইজি ছিলেন এক সময়, যদিও উনি এমপি নির্বাচিত হওয়ার পরও বেশি দিন এমপি থাকতে পারেননি। উনি নমিনেশন পাননি, কিন্তু এই আবুল কাহার আহুদ নমিনেশন পেয়েছে। তো এখন আবুল কাহার আহুদ, আমি যেটা জানতে পারলাম, আবুল কাহার আহুদ না পারার পিছনে একটা বিরাট কারণ, যেটা সে ভাবছিল যে পুলিশ তো তার সঙ্গে আছে, তো আর এই নির্বাচনগুলো তো কীভাবে হয়েছে আপনারা জানেন। তো যার মানে পুলিশ থাকে তার তো আর কোনো চিন্তাই নাই, কিন্তু সে পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি। যার কাছে গেছে পুলিশ নাকি তাকে বলেছে যে আপনি এই আইজিগুলোরে ফাঁসাইছেন কেন, ঠিক এই ল্যাঙ্গুয়েজ নাকি বলছে। তো তার উত্তর ছিল অবশ্য অন্যরকম, তার নিজের প্রোটেকশনের জন্য। আই ডোন্ট নো হাউ ফার ইট ইজ ট্রু। তো এখন এই সমস্ত লোককে তো বিচারের আওতায় আনা দরকার। ওই যে আবুল কাহার এখন তো কার কথা বলে আমাকে টেলিফোন করেছিল যে উনি আপনাকে ডেকেছে, উনি কথা বলতে যাচ্ছে, এবং উনি আমাকে ওই রকম আমার সঙ্গে কথা বলেছে। সেই লোকের নাম আর নিলাম না, আমি খালি ডেজিগনেশনটা বললাম, ই ওয়াজ ইন NSI। আমি এই সমস্ত কথার উপরে বেশি জোর দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আজকে বাংলাদেশের এই যে মানে 500± থানা আছে, সেখানে যে অফিসারগুলো 500 থানায় তো ধরো 100 করে হলেও তো 50,000 কেস আন্ডার ইনভেস্টিগেশন আছে। আমার অনুরোধ থাকবে আমার এই জুনিয়র অফিসারদের কাছে যে প্লিজ ইনভেস্টিগেশনগুলো আপনারা সুন্দরভাবে করেন, যাতে মানুষ সাফার না করে। এটা যে কীরকম সাফারিং হয়
যে ইচ্ছা করলে একজন আইজিকে এইরকমভাবে ঢুকাই দিতে পারে অন্যায়ভাবে। তো কাজেই এই ইনভেস্টিগেশনের ব্যাপারে আমার সাবঅর্ডিনেটের কাছে অনুরোধ থাকবে যারা তারা যেন ইনভেস্টিগেশনগুলো ভালো মতো করে, যাতে মানুষ বিচারটা পায়। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। জনাব আশরাফুল হুদা, আপনি দীর্ঘ 13 থেকে 14 বছর একটি দুর্বিষহ জীবন কাটিয়েছেন। আপনি যে ঘটনার সঙ্গে সামান্যতম সম্পৃক্ত নন, সেই ঘটনায় আপনাকে জড়ানো হয়েছে এবং আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন সব জায়গায় প্রভাব পড়েছে। আপনি শুরুতে একটু বলেছিলেন, আপনি আমাদের দর্শকদেরকে সেই দিনগুলোর কথা বলবেন, আপনি কীভাবে কাটালেন এই 13-14 বছর? আমি শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন। সবাই আমার বলে, আরে আপনি কেন চিন্তা করেন? লোকে খুব ভালো মতোই জানে যে আপনি এগুলি করেননি, আপনাকে তো ফাঁসানো হয়েছে, ইউ আর ইন আমেরিকা, এগুলোও তো আমরা জানি, হোয়াট টাইপ অফ ম্যান ইউ আর সেটাও তো আমরা জানি। কিন্তু আপনি এগুলো, কিন্তু আপনি যত কিছুই বলেন মনে তো লাগে। আর কয়জন আমাকে ব্যক্তিগত হয়েছে না, অনেকে তো জানলে যে কিছু না কিছু আছে, তা না হলে লোকটার নাম আসে কেন? তো ওই যে একটা যন্ত্রণা ভিতরে, এইটা তো আমি কথায় বলে বোঝাতে পারবো না, আর এটা আমি ম্যাটেরিয়ালি বলতে পারবো না আমার এই ক্ষতি হয়ে গেছে, কারণ ওটা পয়সা দিয়ে কম্পেনসেট করা যাবে না। আর পয়সা দিয়ে যেটা, সেটা আপনাকে আমি একটু হেন্স অলরেডি দিয়ে গেছি, যে একটা ভালো চাকরি অফার করে না কেউ। বেরোজ আগে আমি এই চার্জশিট হওয়ার আগে আমি তো রিটায়ার করেছি 7 এপ্রিল 2005, আর এই ঘটনা হলো 9-10, তার মানে 5-6 বছর ছিল। এই 5-6 বছর কিন্তু আমি বেশ মানে গুরুত্বপূর্ণ জায়গায়, মানে প্রাইভেট জায়গায় আমি কাজ করেছি, অ্যান্ড আই ওয়াজ হ্যাপি যে আমি রিটায়ারমেন্টের পর আমি এইটুকু করতাম। কিন্তু এরপর আর সেই সুযোগটা আমি পাইনি। এই জন্যে আমি তাদেরকে দোষ দিই না আমাকে, কারণ আসলে লোকে চিন্তা করতো তখন তো দেয়ার ইন পাওয়ার, যে এই প্রধানমন্ত্রীরা গ্রেনেড মারতে গেছে, সেই লোকরা আমি চাকরিতে রাখবো, পরে আমার কোনো বিপদ না হয়। কাজে আমাকে ওই মানসিকভাবে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়া, ফাইন্যান্সিয়ালি হেয় প্রতিপন্ন হওয়া, শারীরিক, এই জন্য বলছি জেলখানায় যে দিনগুলো কাটিয়েছি সেই দিনগুলো কিন্তু খুব দে ওয়ার নট প্লেজেন্ট। সেখানেও আপনার অনেক নির্যাতন, মানসিক নির্যাতন আমাকে সহ্য করতে হয়েছে। আরেকটা হলো পারিবারিকভাবে কিন্তু আমি ভীষণভাবে জর্জরিত হয়েছি। আমার ইট হ্যাড এ ভেরি ব্যাড এফেক্ট অন মাই ওয়াইফ। আমি এত দূর পর্যন্ত আপনাকে বলে, কারো যদি দরকার আমার বাসায় যেয়ে দেখে আসতে পারে। আমার ওয়াইফকে হসপিটালে নিয়ে গেছে, এই আমার এই ঘটনা, হসপিটালে নিয়ে গেছে। আমার মেয়ে থাকে বিদেশে চাকরি করে, আমার এই অবস্থা, আমি তখন জেলে, মেয়ে চলে আসছে দেশে তার মাকে দেখার জন্য, হসপিটালে নিয়ে গেছে, তাকে অপারেশন করতে হবে। ডাক্তার বলে যে ওনার হাজব্যান্ড কোথায়, সই করে? মেয়ে বলে যে না আমি সই করে দিই। ডাক্তার ওয়াজ ইনসিস্টিং যে না, আমি আপনার ফাদারকে ডাকেন। আর আমার ওয়াইফ তখনও পুরো সেন্সে, সে তখন ডাক্তারকে বলছে না, এরকম আমার হাজব্যান্ড ছাড়া কারো কথা শুনবেন না। তো তখন ইনসিডেন্টালি ক্যাবিনের মধ্যে টেলিভিশন ছিল, টেলিভিশনে দেখা যাচ্ছে আশরাফুল হুদা সাহেব প্রিজনার ভ্যানে উঠছে। তখন আমার মেয়ে ডাক্তারকে দেখিয়েছে যে ওই যে ওইটা হচ্ছে আমার আব্বা। ডক্টর ওয়াজ থান্ডার্ড, এমনি সে আমার নাম ধরে জানে। তো সে বলে এখানে, বলে কেন জানেন না উনি ওই কেসে? তো বলে যে ওইখানে আমার আব্বা, সই করবে কীভাবে? তো এই সমস্ত গেছে আমার ছেলের মেয়ের ওপর দিয়ে, আমার ফ্যামিলির ওপর দিয়ে। ওই যে আমার ওয়াইফ সেদিন ওই শখ পেয়েছিল যে আমি সারেন্ডার করতে গেছি আর আমার এনে জেলের ভিতরে ঢুকাইছে, এটা টেলিভিশনে দেখার পর থেকে যে তার কন্ডিশন ডেটোরেট করতে করতে আজকে তো হি ইজ ইন দ্য ভার্জ অফ, আল্লাহ রহম করুক, এই অবস্থা। তো কাজে এত রকমভাবে, এখন আমি শুধু একা না, আরও যারা হয়তো তাদেরও এরকম ঘটনা ঘটে গেছে। এমনও তো ঘটনা হয়েছে জেলের ভিতরে একজন আর সিনিয়র আর্মি অফিসার মারাও গেছে, আপনারা শুনেছেন। এই যে সাফারিং হয়েছে সত্যি, আজকে এই সাফারিং থেকে আল্লাহ রেহাই করেছে। এবং সেই জন্যে আমি আরেকবার, আমি শুরুতে একবার বলেছি যে এই সাফারিং থেকে রেহাই করার পিছনে যারা কাজ করেছে, এই ছাত্র জনতার অভ্যুত্থান, আমি তাদেরকে প্রত্যেককে তো স্যালুট জানাই। বিশেষ করে আমার এন্টার ওই আগের সাফারিংটা বাদ দিলাম, এখন যে আনন্দ আমার, সেটা আমি সম্পূর্ণ উৎসর্গ করছি সেদিন যারা শাহাদত বরণ করেছে তাদের জন্য। তো এখন এইভাবে শুধু আমি একা না, প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু সাফার করছে। এখন এমনও লোক ধরে নেয় যে
আরেকজনের জন্য আমার বলার দরকার নাই, কিন্তু আমি দেখলাম সেদিন কারকে ওই যেদিন রায়টা হয় আমি কোর্টে গেছিলাম, সেখানে যাই সদি অনারেবল মিনিস্টার্স ওয়াইফ, বাবা সাহেবের ওয়াইফকেও আমি ওখানে দেখেছি। দিস লেডি আমি তাকে দেখে আসছি যখন আমি আইজি ছিলাম, আমার ওয়াইফ ছিল আইজির মিসেস হিসাবে, তাকে অনেক ইন্টারাকশন করতে হচ্ছে এই ভদ্রমহিলার সঙ্গে। সেই মহিলা আজকে কী হয়ে গেছে দেখলাম তাকে। এর মধ্যে সে আমাকে জিজ্ঞেস করতে ভাবি কেমন আছে। উনি কবে সে 7 সাল থেকে জেলে ভেতরে, কেন ইমেজিন, আমরা নিজেরাই চিন্তা করি যে একটা লোক কতখানি থাকলে এটা করতে পারে। তো এই সাফারিংগুলো যাদের উপর দেওয়া হয়েছে তারা এখন জাহান্নামাজে বসে কারোর জন্য বরদোয়া করুক বা না করুক, আমি তো করিনি, ট্রাস্ট মি। আমি শুধু জাহান্নামাজে বলছি আল্লাহ আমার প্রতি যদি কেউ অন্যায় করে থাকে তুমি তার বিচার করো। সেই বিচারটা আল্লাহ করেছে, এইটা আজকে এটাই হলো সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। আবুল কাহার আকন্দ যে চার্জশিটটা সে দিয়েছে আদালতে, লোয়ার কোর্ট থেকে যে রায়টা হয়েছে, আমি বলবো যে ওই চার্জশিটটা একটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটা নিকৃষ্টতম উদাহরণ হিসাবে এটাকে একটা মিউজিয়ামে রাখা দরকার। এই চার্জশিটটা, এটা চার্জশিটে যে কোনো সাধারণ লোক পড়লেও বুঝতে পারবে এর মধ্যে কত রকম মানে ওই যে একটা বাংলা কথা ফ্যাব্রিকেশন 2 নম্বরই, মানে কাউকে আনার জন্য কীভাবে করতে হবে। তা আমি সবসময় একটা কথা সবাইকে বলি যে আপনি কেসের ইনভেস্টিগেশন করবেন, ইনভেস্টিগেশন মানে সত্যিই মিথ্যা অনেক কিছু আসবে আপনার কাছে, ওর মধ্যে যাচাই বাছাই করে শেষ পর্যন্ত যে আপনি জিস্টটা বের করে কে অপরাধী সেটা বের করবেন, সিনিয়র অফিসার আছে তাকে দেখাবেন, তারপর চার্জশিট হবে। কিন্তু আপনি যদি আগে লিস্ট করেন 1 2 3 4 এই 30 জনকে ঢুকাইতে হবে, তাহলে আপনি এই মামলা করা হয়েছিল, হ্যাঁ এই মামলা করে, তাহলে আপনি তো ওইভাবে যাবেন। 5ই আগস্ট যে ঘটনাটা ঘটলো বাংলাদেশে, সেটা একটা অভাবনীয় ঘটনা এবং স্মরণীয় ঘটনা। কেউ কেউ বলছে এটা দ্বিতীয় স্বাধীনতা। আপনি এই সামনের যে নতুন বাংলাদেশ সেটাকে কিভাবে দেখতে চান? নতুন বাংলাদেশকে আমি দেখতে চাই এইভাবে, একটাই কাজ শুধু যদি করা হয়, যার যে দায়িত্ব সেই দায়িত্বটুকু যদি উনি নিষ্ঠার সঙ্গে পালন করেন, অন্য কারো কাজ করতে হবে না, আপনাকে 8 ঘন্টার বেশি 12 ঘন্টাও কাজ করতে হবে না, ওই 8 ঘন্টায় আপনি কাজ করেন, কিন্তু আপনার যেটুকু দায়িত্ব ঠিক ওইটুকু দায়িত্ব যদি আপনি সঠিকভাবে পালন করেন, সেটা গেল একটা। আর যেহেতু আমি মানে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা পার্টিকুলার একটা সার্ভিস থেকে, তাদের জন্য আমার অনুরোধ, এটা আনফর্চুনেটলি হয়ে আসছে, করতে সময় লাগবে একটু। এখন এই যে রিফর্ম কমিশন যেগুলো হচ্ছে তারা চেষ্টা করছে হয়তো এটা করতে, সেটা হচ্ছে যে দলীয়করণ থেকে এই ফোর্সগুলোকে বের করে নিয়ে আসতে হবে, তাদের নিজেদের চেষ্টাতেও বের হয়ে আসতে হবে। আর রাজনীতিবিদদের কাছে অনুরোধ থাকবে যে আপনারাও এদেরকে প্রশ্রয় দেন না, আপনাদের দলীয় বাহিনীতে যাতে পরিণত না, দলীয় বাহিনীতে যাতে ইয়ে না হয়, তার অ্যালিজেন্স থাকবে তার সুপিরিয়র প্রতি, তার অ্যালিজেন্স যেন তার পলিটিক্যাল বসদের প্রতি না থাকে, তাদের প্রতি অন্যায় করতে হবে বা তাদেরকে রেসপেক্ট করতে হবে না। আমি বাই এলিমেন্টস আমি কিন্তু সেটা বলছি না, ইউ উইল হ্যাভ প্রপার রেসপেক্ট ফর দ্যাম, কারণ তাদের মধ্যে আমার আইজি চাইতেও সিনিয়র একজন এমপি, তো সেটা আমাকে বুঝি, সেটা আমি বুঝি ঠিকই, আই নো মাই লিমিটেশন, কিন্তু তোমার বস হচ্ছে তোমার আইজি, তো তোমাকে ওইখানে যেতে হবে না, তুমি পেয়ে যাবো এখান থেকে। তো এক হচ্ছে আমার ডিপার্টমেন্টকে নিয়ে আসতে হবে তার ডিসিপ্লিনের ভিতরে, এবং এই যে দলীয়করণ, এই দলীয়করণটাকে উভয় পক্ষ থেকেই, যারা দলীয়করণের ভিকটিম হচ্ছে তারা এবং যারা দলীয়করণ করে, উভয়কে একটু সংযমশীল হতে হবে যাতে এই দলীয়করণটা বন্ধ হয়ে যায়। আশরাফুল হুদা, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।